মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও শিক্ষিকা বাদে বাকি সবাই শিক্ষার্থী। সকালে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছে ৮ জন, এখনও আইসিইউতে রয়েছে ৫ জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন, যাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আজ থেকে রক্তের প্রয়োজন পড়বে, এজন্য রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন। আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। ক্ষতবিক্ষত মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে নেই শিশুদের কলকাকলি। বিধ্বস্ত ভবন জুড়ে শুধুই নিস্তব্ধতা। অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবন। পুরো জায়গাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে অনুসন্ধান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে বিমান বাহিনীর সদস্যরা। এদিকে এখনও স্কুলের সামনে রয়েছে স্বজন ও উৎসুক জনতার ভিড়। এদিকে ৬ দফা দাবিতে আজ স্কুলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের দাবি জানান তারা। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই ঘটনায় মোট ২৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকালে এক বার্তায় কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত থাকবে। আজকের পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিমান দুর্ঘটনায় সারা দেশের মানুষ আজ হতবাক। এটি কারো ধারণার মধ্যে ছিল না। সোমবার রাতে এক ভিডিও বার্তায় কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এখনও হাসপাতালে আহতরা মারা যাচ্ছে। মা বাবা এখনও তাদের নিজের সন্তানকে খুঁজছে। বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত করা হবে। তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অযথা হাসপাতালে ভিড় না করা ও হতাহতদের জন্য দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানান তিনি। আসসালামু আলাইকুম। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি।
আগামীকাল শোক দিবস, আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য, তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ আপনাদেরকে শান্তি দিন। মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো জরাজীর্ণ। বিদ্যালয়ের ভবনের বেহাল দশার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের প্রতিটি কক্ষের দেয়ালে পলেস্তারা খসে পড়েছে, পিলারের অনেক স্থানে ফাটল ধরেছে। এতে করে শিক্ষক শিক্ষার্থীরা শঙ্কায় দিন পার করছে। প্রিয় সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন বলে জানিয়েছেন অভিভাবকরা। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ অপু। বৃষ্টি এলেই ছাদ চুইয়ে পড়ছে পানি। এছাড়া কক্ষের দেয়াল, ছাদ, পিলার ও বিমে ধরেছে ফাটল। বিম থেকে পলেস্তারা খসে পড়ায় জংধরা রড বেরিয়ে গেছে। মাঝে মধ্যে দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারাও। এই ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের পাঠদান চলছে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের ভবনগুলোর এমন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় অভিভাবকরা তাদের কোমলমতি শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকেন। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। এতে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে এই দুই উপজেলায় 199টি বিদ্যালয়ের মধ্যে 22টি বিদ্যালয়ের ভবনেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্কুলের কিছু পিলার ভেঙে পড়ছে, এগুলো রড জম পড়ে গেছে। এই ভবনের নিচতলার যে পিলারগুলো খুবই জরাজীর্ণ অবস্থা। দ্রুত সংস্কার না করা হয় তাহলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে আমাদের। ভবনের অধিকাংশ খুঁটির বা পিলারের ধসে পড়ছে। শিক্ষার কার্যক্রম চালু রাখার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি যে আমার একটা নতুন ভবন অতি শীঘ্র যাতে হয় তার ব্যবস্থা করতে। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, জরাজীর্ণ ভবনগুলো অপসারণ করে নতুন ভবন নির্মাণের জন্য একটি কমিটির নিকট আবেদন করা হয়েছে। আমরা শিক্ষা কমিটি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা উপরে লিখেছি, আমাদের কর্তৃপক্ষকে অবহিত করেছি। বরাদ্দ পেলে আমাদের এই ভবনগুলা যথাসময়ে নির্মাণ করা হবে। আর উপজেলা প্রশাসন বলছে, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে বিদ্যালয়ে যাওয়ার জন্য ভবনগুলো সংস্কার করে নিরাপদ শ্রেণীর কার্যক্রম পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হবে। স্থান সংকুলন না হওয়ায় কিছু পুরাতন ভবনে অথবা টিন শেড বিল্ডিংয়ে এই ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো বিষয়টি আমরা জেনেছি। ভবন সংস্কারের জন্য সরকারের নির্দিষ্ট প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টের বরাদ্দ প্রাপ্তির জন্য আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করব। সেই প্রেক্ষিতে বরাদ্দ পাওয়া গেলে সেই স্কুলগুলো পরবর্তীতে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দুই উপজেলায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার নিরাপদ পরিবেশ প্রদানের দাবি সচেতন মহলের। আবু সাইদ অপু, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী SM আরিফ। যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? যাদের মরদেহ শনাক্ত করা যায়নি তাদের ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানাবেন। মারিয়া, আপনি যেটি জানতে চাইছেন যে যারা নিহত হয়েছেন যাদেরকে এখনও শনাক্ত করা যায়নি যে লাশগুলো, সেটি শনাক্তর যে প্রক্রিয়া রয়েছে সায়েন্টিফিক বিষয় বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, সেইভাবেই কিন্তু তাদেরকে শনাক্ত করা হবে এবং তাদের যে ডিএনএ টেস্ট সেটি করার পরেই যে 7 জনের কথা বলা হয়েছে তাদেরকে সেভাবে শনাক্ত করা হবে। বাকি যে লাশগুলো বা মৃতদেহগুলো রয়েছে সেগুলো কিন্তু হস্তান্তর করা হয়েছে ইতিমধ্যে। আপনি জানেন যে আজকে সকালে এই বিষয়ে একটি ব্রিফ করা হয়েছিল এইবার জাতীয় বার্ন ইউনিটের সামনে থেকে। সেখানে কথা বলেছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি যেমনটি জানিয়েছিলেন যে 27 জনের এখন পর্যন্ত এই দুর্ঘটনায় 27 জনের মতো মারা গেছেন, নিহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে তিনি জানিয়েছেন এখনও 78 জনের মতো যে আহত রোগী তারা ভর্তি আছেন এবং তাদের মধ্যে 5 জনের অবস্থা খুবই গুরুতর। এইবার জাতীয় বার্ন ইউনিটেই তারা রয়েছেন এবং 2 জনের অবস্থা আরও বেশি গুরুতর। সেটি কিন্তু তখনকার সময় তিনি জানিয়েছিলেন। এখন পর্যন্ত পরবর্তীতে আর কোনো
এই ব্রিফ করেননি, কোনো এই বিষয়ে কোনো ডাক্তার আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলেননি। তবে তিনি তখনকার যখন জানিয়েছিলেন তখন 27 জনের যে নিহতের কথা বলেছিলেন, তখন সেখানে বলা হয়েছিল যে নিহতের বেশিরভাগই কিন্তু শিশু, 25 জন শিশু সেখানে নিহত হয়েছেন। পাশাপাশি বাকি যে দুজন রয়েছেন, একজন শিক্ষিকা, মাইলস্টোন স্কুলের শিক্ষিকা, এবং আরেকজন হলেন বিমানের যে পাইলট তৌকির। বিমানের পাইলট তৌকির তিনি গতকাল রাত 9টার দিকে তিনি মারা গেছেন, সেটি আমরা গতকালেই খবরটা পেয়েছিলাম। আজকে আমরা এখন পর্যন্ত আসলে যেটি তথ্যটি জানিয়েছে 27 জনের মতো মৃতদেহের কথা বলা হয়েছে। যে চিকিৎসা ব্যবস্থা আপনি বলতেছেন, এটা জাতীয় বার্ন ইউনিটের এখনও চিকিৎসাধীন রয়েছেন বেশিরভাগ, যে 78 জন কথা বলা হয়েছে যে আহত রোগী রয়েছেন, তার মধ্যে বেশিরভাগই কিন্তু বার্ন ইউনিটে, আরও কিছু রোগী আছে সিএমএইচের বার্ন ইউনিটে। তো সার্বিক যে এর আগে কিন্তু আমরা দেখেছি যে এই কিছুক্ষণ আগেও প্রধান একজন উপদেষ্টা কিন্তু এই বার্ন ইউনিটে ঢুকেছিলেন যে চিকিৎসা সেবা সেগুলো দেখার জন্য যারা আহত রয়েছেন তাদেরকে। তিনি হলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি কিন্তু তারপর গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এই আহতদের চিকিৎসা ব্যবস্থা সরকার সম্পূর্ণই কিন্তু আন্তরিকতার সাথে এই চিকিৎসা ব্যবস্থা করে যাচ্ছেন, এবং পাশাপাশি যত ধরনের সহযোগিতা, চিকিৎসার সহযোগিতা লাগে, বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য যে যা প্রয়োজন সরকার কিন্তু সবগুলোই করবে। এবং তিনি বলেছেন এটি একটি মর্মান্তিক ঘটনা, এরকম ঘটনার সাক্ষী আসলে বাংলাদেশ খুব কম সময়ের মধ্যে হয়েছে। তিনি আশা করছেন যে যারা আহত রয়েছেন তাদেরকে সুচিকিৎসার মাধ্যমেই কিন্তু আসলে যতটুকু সম্ভব তাদেরকে প্রাণ বাঁচানোর ব্যবস্থা করা হবে, সেই প্রক্রিয়া কিন্তু সরকারের পক্ষ থেকেও রয়েছে। তো এই ছিল আমাদের সর্বশেষ আমার কাছে। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় বার্ন ইউনিট ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফ। যাচ্ছি পরবর্তী লাইভে। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন স্কুলের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, 6 দফা দাবিতে স্কুলের শিক্ষার্থীদের কর্মসূচি সহ আজকের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। গতদিন যেই ট্র্যাজিক একটা ভয়ঙ্কর রকমের যে দুর্ঘটনা ঘটেছে, এর প্রতিবাদে আজকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনের এই চত্বরে মানববন্ধন সহ বিক্ষোভের আয়োজন করেছে। তারা 6 দফা দাবিতে এখানে এসেছে। আমি সরাসরি তাদের সাথেই কথা বলতে চাই, জানতে চাই তারা কি দাবিতে এখানে এসে দাঁড়িয়েছেন, তারা সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে কি দাবি জানাচ্ছেন। আসলে আমাদের এখানে 6টি স্পষ্ট করে দাবি দেওয়া হয়েছে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয়ত, শিক্ষকদের ও আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা হয়েছে। এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। নিহত প্রতিটি শিক্ষার্থীদের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আর 5-এ রয়েছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে। এরপর আমাদের সর্বশেষ দাবি, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে। এই দাবিগুলো নিয়েই আজকে আমাদের অহিংস কিন্তু আপসহীন প্রতিবাদ আন্দোলন। আপনি একটু বলবেন যে বর্তমানে পরিবারগুলোর কি অবস্থা, আপনাদের অনুভূতিগুলো কেমন লাগছে? আমি ওই টাইমে ওইখানেই ছিলাম, তো যা দেখেছি তা বলার মতো না। এত হাহাকার চলছিল। গার্জিয়ানরা, আমাদের ভাই বোনরা যারা হোস্টেলে ছিল, এছাড়াও যারা ছিল তারা তাদের ভাই বোন ছেলেদেরকে এমনভাবে খুঁজছিল, খুবই খারাপ অবস্থা ছিল। আমি নিজের ভাষায় প্রকাশ করতে পারবো না, এত খারাপ ছিল। এমন আমি নিজেও দেখেছি কিছু কিছু স্টুডেন্টরা যারা বের হয়েছিল তারা দগ্ধ অবস্থায় ছিল, কারো চুল পড়ে গেছে, কারো শরীরে কাপড় নেই, খুবই খারাপ অবস্থায় ছিল, বলার মতো নাই। সবাই এত ছোট বয়সের, ওদের উপর এরকম একটাই হবে আমরা এটা আশা করতে পারিনি। জি, যেমনটি শুনছিলেন সহপাঠীরাও তাদের অনুভূতির কথা জানাচ্ছেন। আমি একটু আরও জানতে চাইব, আপনি এই দাবিগুলোর কথা বললেন, আপনার পরিবারের সাথে কালকে পরিস্থিতিগুলো দেখেছেন, তখন কেমন লাগছিল অনুভূতিগুলো? আসলে আমি 5 নম্বর বিল্ডিংয়ে ছিলাম, যেটা হায়দার আলী বিল্ডিংয়ের একদম সামনে। যখন আমরা দেখছি যে আমাদের ছোট ভাই বোনদের বিল্ডিংয়ে মানে প্লেনটা পড়ছে অ্যান্ড এত আগুন ছিল, তারপর আমরা আমাদের ফ্লোরে নীলিমা মিস ছিলেন, আমাদের নিমি মিস, আমাদের FM, ওনারা সবাই ওইখানে চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছিল যে বাচ্চাদের কি হবে। একদম ছুটির সময় ছিল, বাচ্চাগুলো বেরও হতে পারে নাই, একটু পর হলে বাচ্চাগুলো বের হতে পারতো। সব বাচ্চাগুলো একদম ক্লাসরুমে আটকা পড়েছিল, কেউ বেরও হইতে পারে নাই, কেউ বাঁচতেও পারে নাই। বড়দের বিল্ডিংয়ে পড়লে না হয় ওনারা বাঁচতে পারতো, কিন্তু ছোটরা ওরা বুঝতেও পারে নাই যে
কেমনে ওরা বের হবে, কি করে বের হবে, এর জন্য ওদের আরও বেশি মানে ওরা অনেক বেশি দগ্ধ হয়েছে, যেটা বলার মতো না। জি, এখানে আরও কিছু শিক্ষার্থী আছে যারা এখানে আন্দোলন করছে, বিভিন্ন রকমের দাবি দেওয়া জানাচ্ছে। এখানে দেখুন তারা বিভিন্ন কিছু লিখেছে, লাশের নিরাপত্তা চাই, লাশের রাজনীতি বন্ধ হোক, তারপরে নেভার, এখানে বিভিন্ন রকমের স্লোগান লিখছেন। তারা দাবি জানাচ্ছেন যেন ভবিষ্যতে এরকম মর্মান্তিক ঘটনা না ঘটে। লাইভে যুক্ত আছি, আপনি একটু বলবেন আপনাদের গতকালকে যখন শুনলেন এই পরিস্থিতি, পরিবারগুলোর হাহাকার, বাচ্চাগুলোর লাশ, এই পরিস্থিতি দেখে কেমন লাগছিল, কি বুঝছিলেন, অনুভূতি ব্যক্ত করেন? ভাই যখন ছোট বাচ্চারা বলছিল ভাই আমাদের বাঁচাও, তখন অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না ভাই। এত খারাপ পরিস্থিতি কখনো আমার চোখে দেখিনি। অনেক খারাপ, অনেক পরিবার তো দাফন করার মতো লাশটা খুঁজে পাচ্ছে না এখন। অনেক পরিবার দাফন করার মতো লাশ খুঁজে পাচ্ছে না এখন। এই ইন্টারভিউয়ে জবাব থাকবে। আমরা এটা পরে করব, এই স্টেটমেন্টটা আমরা পরে দেই, পরে দিই। এখন আমরা পরে দিই। ভাই দেখেন, আমাদের এত ভাই বোন মারা গেছে, অনুভূতি বলতে আমাদের আর কি থাকতে পারে? আমরা লিটারেলি ভাই পাথর হয়ে গেছি, বিষয়টা বুঝতে পারছেন? যেখানে আমাদের ভাইয়ের লাশের কোনো হদিশ নেই, কতজন মারা গেছে, কে মারা গেছে, কে জীবিত আছে, ইভেন অনেক গার্ডিয়ান মারা গেছে, অনেকে বাচ্চাকে ড্রপ করতে আসে তারা মারা গেছে। আমাদের টিচারদের উপর হাত তোলা হয়েছে, যারা রেস্কিউ করছে তাদের গায়ে হাত তোলা হয়েছে। আমাদের অনুভূতি কি থাকতে পারে বলেন? দেখেন, আমরা এখনও আমাদের কলেজ নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি সে বিষয়ে। আমি এখনও জানি না ব্যক্তিগতভাবে কোনো প্রকাশ করেছে কিনা। সেটা যখন প্রকাশ করবে, তারা যখন বলবে, তখন আমরা মিলিয়ে বলতে পারবো আসলে কি হয়েছে। ধন্যবাদ। জি, যেমনটি শুনছিলেন তারা দাবি জানাচ্ছেন মানে মৃতের সংখ্যা প্রকাশের। এটা যেহেতু স্কুল, এখানে কারা আসে কারা যায় এটা নিশ্চয় তাদের কাছে তালিকা আছে, তাদের কাছে পরিচয় আছে, তারা নিশ্চয়ই এটা বের করতে পারবেন আসলে কতজন প্রাণহানি হয়েছে, কতজনের, এবং কতজন জীবিত আছেন, কতজন আহত হয়েছেন। এই মুহূর্তে এদের সাথে কথা বলে যেটা জেনেছি, এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্ট আছে যারা পরিবারের সদস্য হারিয়েছেন, ছোট ছোট বাচ্চা হারিয়েছেন। এই পরিবারগুলো নিঃসন্দেহে সবচেয়ে বেশি কষ্ট আছে। একই সাথে কষ্টে আছে যে সকল পরিবারের সদস্যরা এই মুহূর্তে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। নিঃসন্দেহে পোড়া কষ্টটাও অনেক বেশি। এখানে আরও কিছু শিক্ষার্থী আছেন যারা বিভিন্ন দাবি জানাচ্ছেন। আমরা একটু লাইভে আছি, একটু বলবেন কালকে শোনার পরে আপনাদের কেমন? কালকে শোনার পরে আমাদের মানে মনমন্ত্রকর একটি ঘটনা শোনার পর আমরা কি বলবো, আমাদের বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা যখন দেড়টায় শুনেছি যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস অর্থাৎ দিয়াবাড়িতে যখন আমাদের বিমানটা বিধ্বস্ত হয়, ফাইটার জেট যখন বিধ্বস্ত হয়, তখন আমরা শুনতে পারি এবং আমাদের তো যখন আসি তখন আমরা দেখতে পাই ঝলসানো ছাত্র, তাদের বের করা হচ্ছে। তাদের মানে এরকম মর্মান্তিক দৃশ্য দেখে আমরা রাত্রে ঘুমাতেই পারিনি। এক গেল, আমরা তাদের হসপিটালে নিয়ে গেলাম, রক্তদানের কমিটি হলো, তারপর আপনাদের শেষ হলো, আমরা 11টার সময় বাসায় গেলাম। 3টার সময় আমরা আবার লাইভের মাধ্যমে শুনতে পারি যে আমাদের মেয়েদের ক্যাম্পাস থেকে, মানে মেয়েদের হোস্টেল থেকে আপনার ভিডিও করে মানে লাইভে আসা হয় যে তারা বালতি বালতি করে আপনার হাড্ডি বা কিছু নিয়ে যাচ্ছে, নিয়ে আপনার অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে তারা নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই খবর শুনে তাড়াতাড়ি আমরা চলে আসি, বিভিন্ন কর্মকর্তারা তারা আমরা আসি অ্যাম্বুলেন্সকে আটকাতে চাই। অনেক বড় অ্যাম্বুলেন্স ছিল, তারা অ্যাম্বুলেন্স আমাদের দেখে ঘুরিয়ে অন্য দিক দিয়ে চলে যায়, আমরা তাদের আটকাতে পারিনি। আমাদের একটা কথা যে কাজটা মানে যে উদ্ধার কাজটা 10:30টার সময় শেষ হয়ে যাওয়ার কথা, সেটা তখন শেষ না হয়ে আপনার 2:30টার সময় আবার এটা কি আমরা কি দেখলাম? এটা তাহলে কি আসলে মৃত্যুর সংখ্যা কি 29 বা 27 যেটা নিউজ চ্যানেল আসছে, না আরও বেশি? এটা আমরা জানতে চাই। আমরা আমাদের ছোট ভাইরা, যারা ছোট বোনেরা যারা মারা গেছে, তাদের সুষ্ঠু এবং সুন্দর জানাজা এবং তাদের দাফনের ব্যবস্থা চাই। আমি একটু আপনার থেকে জানতে চাইবো, আপনি জানেন যে একজন শিক্ষিকা বাচ্চাদের উদ্ধার করার সময় প্রাণহানি হয়েছে, শিক্ষিকার উদ্দেশ্যে বা এরকম শিক্ষক যারা আছেন, আমি দেখলাম গণিতের শিক্ষক আহত হয়েছেন বাচ্চাদের উদ্ধারের সময়, এই শিক্ষকদের উদ্দেশ্যে দু একটা লাইন। আসলে যিনি আমাদের শিক্ষক ছিলেন মেহেরিন মিস, উনি আমাদের এই প্রাইমারি সেকশনের কোঅর্ডিনেটর ছিল। যখন ওনার পুরো শরীর আগুনে পুড়ে যায়, তখন উনি দেখতে পেল যে উনি যদি নিজেকে বাঁচিয়ে ওইখান থেকে চলে আসে, তাহলে অনেকগুলো এখানে বাচ্চা এই স্পটে মারা যেতে পারে। এই জন্য উনি তা না করে নিজের জীবন বাজি রেখে তিনি 15 থেকে 20 জন স্টুডেন্টকে বের করার ব্যবস্থা করে দিয়েছিল, এবং যাদেরকে বের করে দিয়েছিল তারা এখন আহত অবস্থায় আছে এবং চিকিৎসাধীন।
তাদেরকে উনি বের করে দেওয়ার পরে উনি নিজে দগ্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। ওনাকে লাইফ সাপোর্টে গতকাল রাখা যায়, এখন আপনারা জানেন যে উনি মারা গেছে। আসলে উনি শিক্ষিকা হিসেবে যে আত্মত্যাগ করেছেন তা ইতিহাসে বিরল। তিনি এজ এ শিক্ষিকা বলেন, এজ এ মা বলেন, যাই বলেন, শিক্ষক যে আজকে আমাদের কাছে যে একটা কৃতি রেখে গেছেন, তিনি নিজের জীবন বাজি রেখে তার স্টুডেন্টদেরকে বাঁচিয়ে গেছেন, তা ইতিহাসে বিরল। এবং আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। যেমনটি শুনছিলেন, কালকের ঘটনার পর থেকে এখন এখানে অনেকগুলো শিক্ষার্থী জড়ো হয়েছেন। তারা এখানে বিক্ষোভ জানাচ্ছেন, বিভিন্ন দাবি জানাচ্ছেন। এই ছিল এখন আমার কাছে সব শেষ। এর পরের সংবাদে আরও বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ। আচ্ছা আমরা আরেকটু দেখাতে চাই বিক্ষোভগুলা। এখানে অনেকগুলো শিক্ষার্থী জড়ো হয়েছেন, তারা দাবি জানাচ্ছেন। এই দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তারা যেটা আমাদেরকে বলছেন যে মরদেহের সংখ্যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটু কৌতূহল আছে। এই কৌতূহলটা তারা আসলে বিশ্বাস করতে চাইছেন না যে বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে যে সংখ্যাটা আসছে, এখানে আসা শিক্ষার্থীরা বলছেন এই সংখ্যাটা আরও ঢের বেশি হতে পারে। এছাড়া আরও বেশ কিছু দাবি রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই জনবহুল এলাকায় যেন। জি আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন।